সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, কোন দিকে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, স্যার স্বাগত জানাই এই আয়োজনে। আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ, স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, যেটি বলছিলাম শিরোনামে বলছিলাম যে ইরান আক্রমণে এখনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠককাল একের পর এক আমরা নানা ধরনের বৈঠক দেখছি, খুব সেন্সিটিভ কিছু বৈঠক এর মধ্যে আমেরিকায় অনুষ্ঠিত হয়েছে। হামলা পাল্টা হামলা তো চলছে, ধ্বংসস্তূপ হতে দেখছি আমরা তেহরান তেল আবিবকে। কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি? এখনো পর্যন্ত মনে হচ্ছে যে একটা দীর্ঘায়িত সংঘর্ষের পথেই যাচ্ছে এই পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের হামলা এবং পাল্টা হামলা যেরকমভাবে আমরা দেখার চেষ্টা করছি। একদম রিসেন্ট ঘটনা যদি আমরা বলি যে ইসরায়েলের একটি হসপিটালে আক্রমণ হয়েছে ইরানের যে মিসাইল তার মাধ্যমে, এবং এর রিটালিয়েশনে আমরা ধারণা করতে পারছি যে ইসরায়েল হয়তো বা আরও এক দফা আক্রমণ ইরানে করবে। এবং আমরা এটাও দেখেছি যে আজকে ইরানের আরেকটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা ইনঅ্যাক্টিভ, কিন্তু সেখানেও আক্রমণ করা হয়েছে এই চিন্তা করে যাতে ভবিষ্যতে এটাকে ব্যবহার না করা হয়, যেটা ইনফ্যাক্ট 12 জুন থেকেই হয়ে আসছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো বা কি ইম্পর্টেন্ট ইনস্টলেশন যেগুলোকে আমরা বলি, এই জায়গাগুলোতে হামলা হচ্ছে। কনভেনশনালি যেভাবে আমরা আসলে যুদ্ধ দেখি দুই রাষ্ট্রের মধ্যে, এটা যে খুব ব্যতিক্রম সেরকম করে বলা যাবে না, যেহেতু এক ধরনের ডিক্লারেশন অফ ওয়ার ছিল। তার কাউন্টার ইয়েতে আমরা ইরানকে এঙ্গেজ হতে দেখেছি খুব স্বাভাবিকভাবে সেলফ ডিফেন্সের অংশ হিসেবে। এটা এক ধরনের যুদ্ধের পরিস্থিতিই চলছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এসকেলেশনটা আমরা ভবিষ্যতে কিভাবে দেখব, এবং এখানে কি মহাযুদ্ধের দিকে আগবো কিনা সেই প্রশ্নটিও আসছে, এবং এই দুই রাষ্ট্র ছাড়াও আরও কেউ এখানে এঙ্গেজ হবে কিনা, কারণ একটা ধরনের বক্তব্য এখন চলছে যে ইউনাইটেড স্টেটস সরাসরি এই যুদ্ধে জড়িত হবে কিনা আর কি। সেই সিদ্ধান্তের দিকে আসলে মূলত গোটা বিশ্ব তাকে, যেমনটি বলছিলাম আমার শিরোনামেও, যে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠককাল নিশ্চয়ই সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসবে। জনাব রাহিদ এজাজ, আপনার কাছে আসি। যে একই প্রশ্ন, যে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি যতটা সংবাদ ইতিমধ্যে আসলে বিশ্লেষণ করেছেন সেখান থেকে, যে আসলে যুদ্ধ বা মহাযুদ্ধের দিকে আগাচ্ছে কিনা বিশ্ব? দেখুন, টার্মোলজি নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে। এখন যে স্কেলে গত শুক্রবার থেকে শুরু হয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আমি যদি সর্বশেষ ওই যে বীরশেপ সরকা হসপিটালে যেটা হয়েছে আজকে, যেটা ভয়ানক, এবং এটার পর কিন্তু ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যেটা বলা হচ্ছে যে ওয়ার ক্রাইম বা ইত্যাদি ইত্যাদি, কারণ ইনজুর্ড লোকগুলো সেখানে যাচ্ছিল। এখন ওই যুক্তিটা আছে, এটা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এই যুক্তি যেমন তারা দেখাবে। আবার যে ওয়েতে তারা শুরু করেছিল 200 জঙ্গি বিমান নিয়ে, ড্রোন নিয়ে যারা গুড়িয়ে দিল, সেটা ধরেন ইসলামিক রিপাবলিকান গার্ড এবং আপনার যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের কথা বলতে আমরা প্রচুর সিভিলিয়ান ক্যাজুয়ালিটি দেখছি। এবং আমরা যদি বলি গত 3 দিন ধরে ক্যাজুয়ালিটির ফিগারটা কিন্তু সেই 224-40-এর পরে খুব একটা আপডেট নেই। তো সেই জায়গাতে এই হসপিটালে একটা নতুন একটা ডিনামিক্স বা ডাইমেনশন। তারপরে আমার কাছে যেটা মনে হয় 8ম দিনের দিকে আমরা যাচ্ছি, কেউ কোনো জায়গায় থামছে না। এবং সর্বশেষ ইরানের প্রতিরক্ষামন্ত্রী যেটা বলছে যে হাসপাতালের হামলার পর খামেনিরা বেঁচে থাকার অধিকার নেবে, তাকে বেঁচে থাকতে দেওয়া হবে না। আবার নিশ্চয় মনে আছে 2 দিন আগে সিচুয়েশন রুমে যখন ডোনাল্ড ট্রাম্প মিটিং করছিলেন, তখন তো এমন একটা খবর চাউর হয়ে যায় গোটা দুনিয়ায় যে কয়েক ঘন্টার মধ্যে তাকে খামেনিকে এলিমিনেট করা হবে, কিন্তু সেটা হয়নি। আমরা আরও এক দফা এই 8 দিনের মধ্যে দেখলাম দ্বিতীয়বারের মতো খামেনি ন্যাশনাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এবং ইরানকে ডিফেন্ড করার জন্য যা যা করার তারা সেটা করছে। তো এবারকার যে ওয়ারফেয়ার কে কিন্তু আগের কোনোবারের সাথে তুলনা করার সুযোগ নেই। বিশেষ করে ইরান যেভাবে একঘরে হয়ে পড়েছিল, এবং সেইখান থেকে প্রথম দিন যখন সে হামলার শিকার হলো, তো তার ডিফেন্সের যে ডেটারেন্ট মিসাইল এবং ড্রোন নিয়ে পাল্টা হামলা করে, সে যেভাবে আয়রন ডোমের এক ধরনের মিথ ছিল যে ইসরায়েলের আয়রন ডোমকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে আয়রন ডোমগুলোর আশপাশে কিন্তু সে হিউম্যান শিল্ড তৈরি করে রেখেছিল ইসরায়েল, কারণ প্রচুর সিভিলিয়ান লোকালিটির মধ্যেই তার স্ট্র্যাটেজিক কম্পোনেন্টগুলো, স্ট্রাকচারগুলো ছিল। তো সেই জায়গাতে এখন যুক্তরাষ্ট্র কিভাবে হবে কি হবে না, একটু আগে একটা খবর দেখছিলাম সিএনএনে, সে অ্যাটাক অন ইরান নিয়ে তার যে প্ল্যানটা সেটা রিভিউ করছে। আবার তুলসী গ্যাবার্ডের সাথে 2 দিন আগে একটা আলোচনায় বলছিলাম
যে আপনার গত বৃহস্পতিবার 8 থেকে 8 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল 60 দিনের যে ডেডলাইন ছিল নেগোসিয়েশনে, সেটা ইরান ফেল করলো। একই দিনে আইএই বলছিল যে ইরান কমপ্লাই করতে পারেনি, যে কমপ্লায়েন্স তাকে মেনে চলার কথা ছিল, এবং এটার পরপরে হামলাগুলো হলো। তো সব মিলিয়ে যে জায়গাটা আছে, যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি এই হামলা থেমে যাবে, এক পক্ষেই হবে এমনটা কোনো সুযোগ দেখছেন না। এটার মাত্রা প্রতিনিয়ত বাড়ছে, এটা একটা দিক। এবং নেগোসিয়েশনের বিষয়গুলো কিন্তু এখন আর একটু ক্লিয়ার হচ্ছে। পুতিন এবং শি জিনপিং ফোনে কথা বলেছেন, রাশিয়া এটাতে মেডিয়েট করতে চাইছে। অন্যদিকে ট্রাম্প শিবিরে বিভক্ত আছে যে আরেকটা ইরাক যুদ্ধের মতো যাবে কিনা, দেশ মানে যুক্তরাষ্ট্র এই ধাক্কাটা আরেকবার নিতে পারবে কিনা ইরাক আফগানিস্তানের পর। তো পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে খুব প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। স্যার, আপনার কাছে একটু জানি যে ইরান কেন, ফিলিস্তিনের পর ইরান কেন টার্গেটে পরিণত হলো? এখানে আসলে কোন সমীকরণগুলো কাজ করছে? আমরা যতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে ক্ষমতার পালাবদল হচ্ছে একটা বড় টার্গেট। আপনার ব্যাখ্যাটা একটু শুনে। দেখুন, মানে এই যুদ্ধের মূল লক্ষ্য কি ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায়, এখানে একদম প্রথম দিকে মনে হয়েছে এটা কি শুধুমাত্র ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশন করা কিনা, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা এটাও বোঝা গেল, এবং খুবই ইমিডিয়েটলি যে একটা বড় বিষয় হচ্ছে যে সেখানে রেজিম চেঞ্জ, বা এই বহু বছর ধরে যেহেতু এক ধরনের শাসন ব্যবস্থা ইরানে চলে আসছে, এবং ইরানেরও এই শাসন ব্যবস্থা থেকে বহুবার পাবলিক স্টেটমেন্ট রয়েছে, তারা মনে করে যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করা প্রয়োজন, এবং ইসরায়েলও একইভাবে ইরানকে তার সবচেয়ে বড় শত্রু এই অঞ্চলে মনে করে থাকে। এবং তার যে কি বলা হয় যে বিভিন্ন সময় যে সেলফ ডিফেন্স বলি বা অ্যাগ্রেসিভ পোশ্চার্স বলি, সেটাও কিন্তু হিজবুল্লাহকে কেন্দ্র করে, যারা ইরানের দ্বারা সমর্থিত। হামাসের বিষয়টা বা ফিলিস্তিনের বিষয়টা এখানে ভিন্ন ছিল, কিন্তু যদি আপনি মাত্রা দেখার চেষ্টা করেন তাহলে সবসময় কিন্তু ইরান was the major strategic target for Israel, particularly ইরানের নিউক্লিয়ারাইজেশন এবং ইরানের যে শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসরায়েলের যে মূল সংঘর্ষ এখানটাতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই অবজেক্টিভ যতক্ষণ না পর্যন্ত অ্যাচিভ করা হচ্ছে এইবার, মানে এই যে সংঘর্ষটা শুরু হলো, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে সংঘর্ষটা কন্টিনিউ করবে। এবং ডিনিউক্লিয়ারাইজেশনের যে বিষয়টা, যেহেতু একটা আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে এই আক্রমণটা শুরু হলো। সুতরাং এটা সত্যিকার অর্থে কি একটি মানে আমরা বলবো যে একটু উপর দিক থেকে সুপারফিশিয়াল রিজন কিনা, মূল জায়গাটা হচ্ছে যে ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, এবং সেখানে এক ধরনের প্রো ওয়েস্টার্ন, যেটা একটা সময় ছিল এই শাসনের আগে, সেই ধরনের শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা। সুতরাং পলিটিক্যাল অবজেক্টিভটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যার কারণে এটাই যুদ্ধকে বা সংঘর্ষকে আরও দীর্ঘায়িত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আর কি বলে মনে হয়। আমেরিকা এত দ্রুত কেন রিয়্যাক্ট করছে বা এত দ্রুত মানে যুদ্ধে জড়িয়ে পড়বে এমন প্রস্তুতি নিচ্ছে, এটার পেছনে আসলে কারণটা? একটা বিষয় হচ্ছে যে ইসরায়েলের এবং আমেরিকার স্বার্থ ইরানের কনটেক্সটে একেবারেই এক, এটা বোঝার বিষয় যে সেটা হচ্ছে যে আমেরিকাও মনে করে যে এই ধরনের শাসন ব্যবস্থা ইরানে থাকা প্রয়োজন নাই। ইরান যদি তার আগের শাসন ব্যবস্থায় চলে যেতে পারে বা প্রো ওয়েস্টার্ন এক ধরনের শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারে, তাহলে ইরানকে নিয়ে বা ইরানকে কেন্দ্র করে যে ধরনের থ্রেটের কনসার্ন রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের, সেটা একেবারেই এক এখানে। সুতরাং এই জায়গাটাতে আমাদের কাছে মনে হয় যে ন্যাশনাল ইন্টারেস্টের কনটেক্সটে একটা প্রচণ্ড ধরনের সামঞ্জস্যতা রয়েছে। তো আমেরিকার জন্য অপেক্ষা করার মূল জায়গাটা হচ্ছে যে ইসরায়েল একা এই কার্যটা সাধন করতে সক্ষম হয় কিনা। কিন্তু যেখানে যদি মনে হয় যে না ঠিক আছে, এখানে আমেরিকার আরও প্রত্যক্ষ সাহায্যের প্রয়োজন রয়েছে, যদি আমরা জানি যে ইউনাইটেড স্টেটস অলরেডি বিভিন্নভাবে পরোক্ষভাবে এই জায়গাটাতে সহায়তা করেছে, রিসোর্সেস প্রদান করার মধ্য দিয়ে, এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও সহায়তা করার মধ্য দিয়ে, যেটা সবসময় এক ধরনের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে। আর স্পেসিফিক্যালি এই সংঘর্ষ বা কাউন্টার যেই হামলাগুলো হচ্ছে, তার মধ্যে আমেরিকার প্রত্যক্ষ সংযুক্তি তখনই প্রয়োজন হবে যেহেতু তাদের একেবারে ইন্টারেস্ট সেম এই জায়গাটাতে ইরানের ক্ষেত্রে। সুতরাং যখন মনে হবে যে ইসরায়েলকে আরও বেশি পরিমাণে সহায়তা করা প্রয়োজন এই বিষয়টাকে অ্যাচিভ করার জন্য, এবং পুরোপুরি একটু এনশিওর হওয়ার জন্য যে না ইরানকে এখানে পর্যদস্ত করা সম্ভব হয়েছে, তো সেই কনটেক্সটেই আমরা মনে হয় যে ইউনাইটেড স্টেটসের ডিরেক্ট ইনভলভমেন্ট আরও ত্বরান্বিত হবে। রাহিদ ইজাজ, কতটা ধর্মীয় যুদ্ধ এটা, মানে ইসলামিক যে প্রজাতন্ত্র, ইরানের যে ইতিহাস, সেটির দিকে একটু তাকিয়ে যদি জানতে চাই, এটা তো কতটা ধর্মীয় যুদ্ধ বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, যে বিষয়টা উনি বললেন যে এটা কিন্তু আসলে একটা ছুতো ছিল। আমি যেখানে শুরু করছিলাম উনি সেখানেই বললেন যে ট্রাম্প গত বৃহস্পতিবারে 60 ডেজের ডেডলাইনের ইস্যু, আইএইএ
স্টেটমেন্ট দিচ্ছে। এবং আমরা যদি দুদিন আগে তুলসী গ্যাবার্ডের সাথে ট্রাম্পের ডিফারেন্সটা দেখি, যে তাদের কাছে সে বলছে যে কমপ্লাই করেনি, এভিডেন্স আছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে বা তার হস্তগত হচ্ছে। তো এগুলো আসলে যে ঠিক ছিল না, যখন তুলসী বলছে না তাদের কাছে সাবস্টেন্টিভ এভিডেন্স নেই যে ইরান যে পারমাণবিক নিউক্লিয়ার ওয়ারহেড পাচ্ছে। তো সেই জায়গাতে আমি মনে করি কি, আমরা যদি মিডল ইস্টের ম্যাপের দিকে দেখি, সর্বশেষ ছিল সিরিয়া। আমেরিকা ইসরায়েলি যে অ্যাক্সিস বা ওয়েস্টের যে আকাঙ্ক্ষা চাওয়া, সেটা কিন্তু মোরলেস পূরণ হয়ে গেছে। বাকি আছে কে, এই বিপ্লবের পর, ইসলামী বিপ্লবের পর 4 দশক ধরে সে কিন্তু চরম বৈরী একটা চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে তাকে আটকে ধরে থাকা হয়েছে। এরপরও কিন্তু ইরান তার মতো করে টিকে আছে। শুধু টিকেই নেই, বরঞ্চ আপনি নিশ্চয়ই এখানে যে আমরা বসে আলোচনা করছি তিনজনেই, অবশ্যই ইনিশিয়ালি সবার মতো আমরা একটু ধাক্কা লেগেছিল যে আবার সে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। কিন্তু এর পরপর সে যেটা করছে তাতে বোঝা গেল, যেমন ধরুন তার এয়ার স্পেস কতটা সিকিউর, সেটা তো প্রথম দিনেই ইসরায়েল বুঝিয়ে দিল যে এয়ার স্পেস সিকিউর না, সে এয়ারফোর্সে ভালো না। কিন্তু তার ডেটারেন্ট হচ্ছে যে কথাটা বলছিলাম, মিসাইল এবং ড্রোন। প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর সে নতুন ভ্যারিয়েন্টের মিসাইল নিয়ে রিসার্চ করে এবং তার যে রসদ আছে সেটা কিন্তু অলরেডি সে প্রমাণ করেছে। তো সেই জায়গাতে আপনার যে প্রশ্নটাতে স্ট্রেট আসে অনেক লম্বা চড়া বলে, আমার কাছে এটা ধর্মযুদ্ধের চাইতে মোর জিও পলিটিক্যাল বা চেঞ্জিং অফ কোর্স ইন দ্য মিডল ইস্ট। আমি যদি হার্টল্যান্ড অফ ইরান বলি, এদিকে সেন্ট্রাল এশিয়ান স্টেটসগুলো বলি, গালফ মুসলিম আরব কান্ট্রিগুলো বলি, পুরো ল্যান্ডস্কেপের দিকে তাকালে যুদ্ধটা কিন্তু ওইখানে, যুদ্ধটা কিন্তু এখানে ধর্ম আমার কাছে অন্তত বড় ইস্যু না। আপনি নিশ্চয় ধর্ম বলতে চাইছেন, আমি যদি ভুল না করি, যে শিয়াদের যে ইসলামিক রেভলিউশন মানে যে শিয়া সুপ্রিমেসির জায়গা, তো অবশ্যই আমি যে ল্যান্ডমাসের কথা বললাম, ওখানে 54% হচ্ছে শিয়া ডমিনেটেড এরিয়া। এবং এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে চলে আসে, ওয়াই ইসলামিক রিপাবলিকান গার্ড আর টার্গেটেড ওয়ান্স আফটার। আমাদের নিশ্চয়ই কাসেম সুলাইমানির কথা মনে আছে, তিনি যেভাবে খুন হন, বলা হয়েছিল ইনফিলট্রেট করেছে, আবার কাউন্টার যুক্তিও ছিল যে না অন্য টেরিটরিতে যাচ্ছে। এবার তো দেখে প্রমাণ হলো এবং খবরও এসছে যে মোসাদ উইদিন দ্য টেরিটরি অফ ইরান তারা অপারেট করেছে, বেছে বেছে বাড়িতে অফিসে গিয়ে খুন করেছে তাদেরকে। তো এখানে তারা সাকসেসফুল বোথ টেকনোলজিক্যালি এবং হিউম্যান রিসোর্স। অন দ্য আদার হ্যান্ড মিসাইল কেন, মিসাইল এবং যে ব্যালিস্টিক যে তার সক্ষমতা দুটা জায়গাতে, তো সে বেছে বেছে ওখানে টার্গেট করলো। আর ইসলামিক রিপাবলিকান গার্ড নিয়ে দুটা কথা না বললেই নয়, ইরানের ফরেন পলিসিতে এই সেন্ট্রাল এশিয়ান স্টেটসগুলো, গালফ আরব মুসলিম এবং হার্টল্যান্ড অফ ইরান, এখানে ফরেন পলিসি কিন্তু ডিকটেটেড অর বাই কন্ট্রোল অর গাইডেড বাই দ্য ইসলামিক রিপাবলিকান গার্ড। সে কিন্তু শুধু এলিট ফোর্সে নয়, সে পলিসি প্ল্যান করে, রিসার্চ অ্যাপ্রুভ করে। তো ফরেন পলিসিটা শুধু ফরেন পলিসি না, কম্পোজিশন অফ ডিফেন্স এবং ফরেন। তো এখন আপনি যদি ইসলামিক রিপাবলিকান গার্ডকে নির্মূল করে দিতে পারেন, তার পারমাণবিক শক্তির যে উৎস সেটা গবেষণা বলুন, অপারেশন সেন্টার বলুন, সেই হিসেব করে সে টার্গেটটা করেছে। এবং আলটিমেট লক্ষ্যটা হচ্ছে কিন্তু এটা তো পরিষ্কার হয়ে গেছে 3-4 দিনের মধ্যে, যে টপল ডাউন দ্য রেজিম, অর্থাৎ রেজিম চেঞ্জ করা। এখন সে রেজিম চেঞ্জ করার ফল কিন্তু আমরা লিবিয়াতে দেখি, আমরা ইরাকে দেখি, আরেকটা সিভিল ওয়ার। এটা তো বলতে অস্বীকার করার উপায় নেই। এখন ধরুন সিরিয়াতে হেজবুল্লাহরা তার অস্ত্র কিন্তু তারা পুরোপুরি জমা দেয়নি এবং বিভিন্ন সময় পরে প্রমাণ দিয়েছে, দেখো আমাদের হাতে অস্ত্র থাকাতে আমরা কিন্তু তাদের প্রতিরোধ করতে পেরেছি। ইয়েমেনের হুতিদের যুক্ততার কথা শোনা যাচ্ছে। কাজে এই যে নানান ডাইমেনশনের যুদ্ধ হচ্ছে, এখানে কিন্তু শুধু আর স্টেট অ্যাক্টর থাকবে না। আমার যেটা মনে হয় সিচুয়েশন রেটুরেট করার পাশাপাশি তখন নন স্টেট অ্যাক্টরগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমরা তো এই যে দুটা দেশে ইরাক, লিবিয়া সহ মিডল ইস্টার্ন যদি আমরা ল্যান্ডস্কেপের দিকে তাকাই, সিচুয়েশনগুলো খুব যে খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনার কাছেও মানে যতগুলো উদাহরণ যেরকম রাহিদি যে দিলেন, অন্যান্য দেশের রেজিম চেঞ্জের যে উদাহরণগুলো আমরা শুনলাম, সেটার সাথে মানে ইরানের কি সিমিলারিটি দেখতে পাচ্ছেন, নাকি এটা কিছুটা আলাদা বলে মনে হচ্ছে যে ইরানের রেজিম চেঞ্জের যদি এরকম টার্গেটও থাকে, সে একই রকম পরিস্থিতি হতে পারে বা একই রকম রেজাল্টের দিকে যেতে পারে? কি মনে হয়? প্রতিটা এই ঘটনাটা যেগুলো ঘটেছিল, এবং বিশেষ করে 21st সেঞ্চুরিতে যখন আমরা দেখেছি, বিশেষ করে ইরাকের পরে আমরা লিবিয়া দেখেছি, তারপরে সিরিয়াতে এই ঘটনাটা হয়েছিল। সিরিয়াতে যদিও ইউনাইটেড নেশনসে প্রচুরবার আলোচনা হয়েছে কোনো ধরনের
ইন্টারভেনশন করা যায় কিনা। কিন্তু আমরা দেখলাম যে সেখানে যেহেতু কোনো সিদ্ধান্ত আসে নাই, পরবর্তীতে বৃহৎ রাষ্ট্রগুলো তাদের মতো করে তাদের যে স্যাটেলাইট নন স্টেট অ্যাক্টরগুলো রয়েছে তাদের সাথে সহায়তা করেছে, এবং একটা পর্যায়ে পরে কিন্তু জেনারেল আসাদকে কিন্তু মানে আসাদকে প্রেসিডেন্ট আসাদকে সরানো সম্ভব হয়েছে, এবং এখন সিরিয়ায় যারা রয়েছেন তারা অনেকটা চিন্তা করা হয় যে প্রো ওয়েস্টার্ন আর্গুয়েবলি অনেকে মনে করেন। একইভাবে ইরানের ঘটনাটা অত্যন্ত ভিন্ন, কারণ এখানে আমরা মানে রেজিম চেঞ্জকে প্রাইমারি অবজেক্টিভ হিসেবে কখনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আলোচনা হতে দেখিনি। সবসময় যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে ডিনিউক্লিয়ারাইজেশন করা, ইরানের নিউক্লিয়ার অস্ত্রকে যাতে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেই জায়গাটাকে সামনে আনা হয়েছে। এবং 2016-তে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম আসলেন তার পরপরই কিন্তু ইউনাইটেড স্টেটস এরকম একটা মাল্টি পার্টি টক থেকে বের হয়ে আসে। তখন একবার যে সম্ভাবনা তৈরি হয়েছিল ইরানকে নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টা, সেটা দূর হয়ে গিয়েছিল। আবার আমরা 2025-এ এসে কিন্তু একই ঘটনাটা দেখলাম, এবং এই আক্রমণটা তখনই হলো যখন এই আলোচনাটা শুরু হয়েছে। তার মানে এখানে এগেইন পাওয়ার পলিটিক্স বা আমরা যেটাকে বলি যে অ্যাগ্রেসিভ পলিটিক্সটা জিতে গেল এগেইনস্ট দি নেগোসিয়েশন। যে নেগোসিয়েশন করেও কি ইরানকে তাহলে এক ধরনের এই অ্যাটমিক এনার্জি কমিশনস বা আমরা যেটাকে বলি যে ইউনাইটেড নেশনসের যে নিয়মের মধ্যে, বা ইরান নিজের এনপিটি সিগনেটারি, সো এখানে আসলে এক ধরনের মানে হিপোক্রেসি বলা যায় লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের, যেখানে হচ্ছে যে আমরা মনে করি যে নিউক্লিয়ার ওয়েপেন যদি প্রতিষ্ঠিত শক্তির কাছে থাকতে পারে তাহলে সেটা হুমকি নয়, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন যখন ইরানের কাছে থাকে তখন সেটা হুমকি। তাহলে বিষয়টা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপেন হুমকি না রাষ্ট্র হুমকি, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে বোঝা যাচ্ছে যে ইরান আসলে হুমকি কার কাছে, সেটা অবশ্যই এখানে আমাদের কাছে প্রতীয়মান যে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস বা বেশ কিছু আরও যারা এই ধরনের রাষ্ট্রগুলো রয়েছে এভাবে মনে করে যে ডিনিউক্লিয়ারাইজেশনই শুধুমাত্র নয়, ইরানের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ইরানকে এই ধরনের বৈরী অবস্থা ফেস করতে হবে, এবং ইরান তার সাধ্যমতো ততটুকু পর্যন্ত এটা ঠেকিয়ে রাখতে পারে। এখন পর্যন্ত সাধ্যটা আসলে ইরানের কেমন দেখছেন? মানে সক্ষমতার প্রশ্ন যদি চলে আসে, ইরানের অবস্থানটা কি আর ইসরায়েলের অবস্থানটা কি রকম দেখতে পাচ্ছেন? সেখানে তুলনাটা এখনো পর্যন্ত মানে দেখুন টোটাল যে মিলিটারি যে মার্কেট সিস্টেম, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি মানে আমরা যেটাকে আর্মস ইন্ডাস্ট্রি বলি, সেই কনটেক্সট থেকে দেখলে বোঝা যাবে যে ইরান এখনো পর্যন্ত অর্গ্যানিক ওয়েতে, অর্থাৎ তার যেই টেকনোলজি রয়েছে সেই জায়গাটা দিয়েই প্রতিরোধ করার বা সেলফ ডিফেন্স করার চেষ্টা করছে। ইসরায়েলের কনটেক্সটে আমরা যদিও জানি যে তার আকাশ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা তার নিজস্ব তৈরি, কিন্তু এগুলো এক ধরনের কোলাবোরেটিভ রিসার্চ ইনোভেশনের মাধ্যমে তৈরি হয়। তারপরেও বলা যায় যে ইসরায়েল এখনো পর্যন্ত তার শক্তি দিয়েই আক্রমণ করে যাচ্ছে, এবং ইরান তার শক্তি দিয়ে চেষ্টা করছে পাল্টা আক্রমণ করার। এবং আসলেই অনেকের কাছে সারপ্রাইজিং যেভাবে সুসংহত একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছিল, সেটা ভেদ করেও যেহেতু ইসরায়েলের বেশ কিছু শহরে এই আক্রমণগুলো সফলভাবে সংঘটিত হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা পাল্টা প্রতি হামলার মতো জায়গায় যাচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এর পরের জায়গাটা কি, মানে এর পরের জায়গাটা হচ্ছে যে যখন একটা পর্যায়ে পরে মনে হবে যে ঠিক আছে ইরানের যে কি বলা হয় সক্ষমতা, সেটা যদি শেষ হয় তাহলে ইরানকে কেউ সহযোগিতা করবে, বা ইসরায়েলকে এখনই আমরা শুনতে পাচ্ছি যে এক ধরনের যে যদিও ক্লিয়ার কাট কোনো ডিসিশন আসছে না, কিন্তু আমেরিকার এক ধরনের সহায়তার প্রয়োজন হতে পারে। সুতরাং মানে রিজনাল এক ধরনের যে সম্প্রসারণ এই কনফ্লিক্টে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নন স্টেট অ্যাক্টররা রয়েছে এই জায়গাটাতে। এখনও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিছুটা অংশে কার্যকরী রয়েছে, যদিও আমরা জানি যে হেজবুল্লাহকে অনেকখানি নিউট্রালাইজ করা সম্ভব হয়েছে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে, বা সিরিয়া হয়তো বা এখন আর তেমনভাবে সহায়ক শক্তি হিসেবে ইরানের আসবে না, কিন্তু এর বাইরে যে কি আমরা চিন্তা করতে পারি কিনা যে না ঠিক আছে রাশিয়ার এঙ্গেজমেন্টের কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা, যদিও সেটা মনে হচ্ছে রাশিয়া যেহেতু ইউক্রেনে এঙ্গেজড, সো ইট উইল বি ডিফিকাল্ট। কিন্তু এর যে রিজনাল আমরা বলবো যে এক ধরনের সম্প্রসারণ বা কিছুটা গ্লোবাল সম্প্রসারণ এই কনফ্লিক্টের হতে পারে, সেটা হয়তো এরকম না যে একটা বিশ্বযুদ্ধের পর্যায়ে যেটা আমরা 20th সেঞ্চুরিতে দেখেছি। এখন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্টার্স অ্যান্ড রিজনাল অ্যাক্টার্সরা ভিন্নভাবেও এঙ্গেজ হয়। সিরিয়া অ্যাজ এ হোল ব্যাটল গ্রাউন্ড এটার একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। সো এই অঞ্চলেও আমরা এই জিনিসটা দেখতে পারি বলে মনে হয়। জনাব রাহিদ এজাজ, ইরান অনেকটাই একা হয়ে পড়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ইরান অনেকটাই একা, বিশেষ করে মুসলিম যে বিশ্বের কথা আমরা বলে থাকি সবসময়, তারা একটা নীরব ভূমিকা সেখানে পালন করছে। তাদের এই নীরবতা মানে কিসের ইঙ্গিত দিচ্ছে? আসলে রাজনীতিটাই কি তাদের কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে? প্রতিবেশী সুলভ আচরণও তাদের কাছ থেকে সহায়তার কোনো আশ্বাসও সেখানে নেই। ধর্মীয় সংহতির যে বিষয়টা আমরা চিন্তা করে থাকি সেটিও আসলে নেই। দেখুন, বললে খারাপ শোনাতে পারে যে মুসলিম উম্মার কথা বলছেন। 7 দিন পেরিয়ে 8ম দিনে পা রাখছে। ওআইসি নামক যে অর্গানাইজেশনটা আছে,
এমনিতেই বলা হয় টুথলেস একটা অর্গানাইজেশন, তো সেটা কিন্তু কোনো পজিশন নেই। যদিও আজকে 19 তারিখ, আমি যদি ভুল না করি কাল বা পরশু স্পেশাল একটা সেশন আছে। তো একটা উম্মার যে কথাটা বলেন এখানে একদম ইনএফেক্টিভ, এখানে কিছু নাই। আরেকটা নিশ্চয়ই, আমি যখন জিও পলিটিক্সের কথা বলছিলাম, নিশ্চয়ই আমরা জানি যে এই যে শিয়া সুন্নি ডিভিশনে প্লাস হচ্ছে লার্জার মিডিল ইস্ট, গালফ এবং আরব ওয়ার্ল্ডের লিডারশিপ, এই জায়গাগুলোতে ইরানের সাথে তো এক ধরনের পোলারাইজেশন ছিল। যেমন আমরা বিরতিতে একটু আগে বলছিলাম যে রাশিয়ার রোল বা রাশিয়া ইরানের কারণেই কিন্তু আমরা তো বললাম যে মিডল ইস্টের এই ল্যান্ডমার্কটা বা পলিটিক্যাল ল্যান্ডমার্ক চেঞ্জ হওয়ার ক্ষেত্রে লাস্ট ছিল সিরিয়াটা। এবং সিরিয়াতে যে আসাদের সরকার এতদিন টিকে ছিল, সেখানে বোথ রাশিয়া এবং ইরান একটা জয়েন্টলি কাজ করেছিল। তো সেই জায়গাতে আপনি যেটা বলছেন না, আমরা জিসিসি কান্ট্রি, যে সৌদি আরব সহ যে 6টা দেশ, তো তাদের মধ্যে মোর অর লেস কিন্তু সৌদি লিডারশিপে থাকে এবং খুব স্বাভাবিকভাবে তারা একদিকে টিল থাকে, মানে অ্যান্টি ইরান একটা লাইনে পিচ করে থাকে। তারপরে ধরেন টার্কি এখানে আছে, টার্কির জন্য একটা ডিলেমাও আছে। টার্কি মুসলিম বিশ্ব, আরব এবং গালফদের সাথে জিওগ্রাফিক্যালি এবং আদারওয়াইজ এঙ্গেজ, আবার সে নেটো মেম্বার। এবং এখন পর্যন্ত তুরস্ককে আমরা স্টেটমেন্ট ছাড়া খুব কোনো রোলে দেখছি না, যেটা অনেককে অবাক করেছে। অবাক করলেও কিন্তু এটাও ঠিক যে তার জন্য যথেষ্ট কাজটা যথেষ্ট জটিল এবং সহজ নয় সমীকরণটা। তো সেই যে জায়গা থেকে আপনি যদি বলেন মুসলিম উম্মা বা প্রতিবেশী এই ধরনের জিনিসটা নেই, এবং যে বললাম যে পলিটিক্যাল অ্যাম্বিশন, লিডারশিপ সব মিলিয়ে এই দেশগুলোর মধ্যে কিন্তু দ্বন্দ্ব সংঘাতের কথাও আমরা জানি। তো সেই জায়গাতে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি তারা তো এই জন্যই পেরেছে যে এয়ার স্পেসগুলো ইরানের প্রতিবেশী দেশের এয়ার স্পেস ব্যবহার করেই কিন্তু ইসরায়েল ইরানের ভূখণ্ডে ঢুকেছে, হামলা করেছে, সফলও হয়েছে তারা। আপনি এটাকে যদি যুদ্ধ বা লড়াইয়ের কৌশল এবং বাস্তবায়নের দিক থেকে দেখুন, তো সেই জায়গাতে আমি এখানে খুব একটা ইরান অন্য দেশ থেকে সাপোর্ট পাচ্ছে না, পাবে না, এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত। পাকিস্তান নিয়ে একটি প্রশ্ন ছিল, যখন নেতানিয়াহু বক্তব্য থেকে এমনটা মনে হচ্ছিল যে ইরানের পরের টার্গেটই হয়তো বা পাকিস্তান হবে, তখন আমরা পাকিস্তানের এখনকার ভূমিকাটা আবার একটা ভিন্ন রূপ দেখাচ্ছে, সেটিকে আসলে না, পাকিস্তানের রূপ মানে কি, আপনি যেটা বলছেন ওইটা আলোচনা হচ্ছে যে পাকিস্তান ধরেন তার নিউক্লিয়ার আর্সেনালের বিষয়টা পরিষ্কার। এখন আপনি তো এই যে স্টেটমেন্টগুলো যা দিচ্ছে, এটার মধ্যে যেমন সার বা মানে এলিমেন্ট আছে, তার মধ্যে কিছু জিনিস ফাঁকা বলিও আমরা দেখতে পাচ্ছি, এটা অস্বীকার করার কিছু নাই। এবং এই যুদ্ধের মধ্যে এগুলো হয় এবং সাম্প্রতিককালে আরও বেশি। ধরেন প্রচুর মিসইনফরমেশন, ডিসইনফরমেশনও হচ্ছে। আপনার পাকিস্তানের প্রসঙ্গ বলতে গিয়ে একটা জিনিস আমি একটু বলতে চাই, বুশের বলে যে নিউক্লিয়ার ইয়েতে হিট করার কথা বলা হয়েছিল, এবং এই খবরটা দেখতে দেখতে আমি দেখলাম মার্চ মাসে কাতারের আমির এবং প্রাইম মিনিস্টার আল-থানি বলছিলেন যদি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যদি অ্যাটাক করা হয়, পুরো গালফের জন্য একটা কি বলবো চরম বিপর্যয়কর পরিস্থিতি। কেন বিপর্যয়কর পরিস্থিতি? ইরাকের ঠিক উল্টো দিকে আছে গালফে যে কাতার সহ বেশ কয়েকটি দেশ। তো কাতার, কুয়েত, ইউএইর যে সোর্স অফ ওয়াটার, সেই সোর্স অফ ওয়াটারে কিন্তু কন্টামিনেট হয়ে যাবে পুরো মিডল ইস্টার্ন এই ল্যান্ডস্কেপে। তো তার রেস্টও এই দেশগুলোতে পড়বে। আমরা যদিও জানি কাতারে এয়ারবেস আছে, ইউএই কুয়েতের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের আছে। আমরা বলছিলাম যে অন্তত 1040 মার্কিন সৈন্য কিন্তু মিডল ইস্টে আছে। এখানে যেমন বেইজ আছে, কিছু ফ্যাসিলিটিসই আছে। এবং আমরা এটাও জানি ইসরায়েল হয়ে ধরেন এটাকে আপনি সাইলো বা আধার বলতে পারেন, যেখানে যুক্তরাষ্ট্র সামরিক রসদ সহ অনেক কিছু ইসরায়েলের নামায়, সেটা নামিয়ে আস্তে আস্তে করে ট্রান্সপোর্টেশন হয়। তো এখন যদি আমি প্র্যাকটিক্যালি জায়গাতে বলি যে কাতার, ইউএই, কুয়েত তারা যদি জিনিসটাকে এভাবে দেখে যে এখানে কোনো যদি মিসহ্যাপ হয় বা ডিজাস্টার হয়, নিউক্লিয়ার কোনো ফ্যাসিলিটিতে অ্যাটাকের পরে তার সোর্স অফ ওয়াটার কী হবে, তাহলে এই দেশগুলো কি নিজের অস্তিত্বকে সামনে রাখবে নাকি তার অ্যালায়েন্সের সাথে যাবে? জিনিসগুলো কিন্তু খুব সহজ নয়। কিন্তু আবার এটা ঠিক কাতারে আমেরিকান বেজ আছে, এবং তো সেই জায়গাতে মিলে আমার কাছে মনে হয়েছে কি যে প্রত্যেকটা ঘটনাটাই ইউনিক। হ্যাঁ, আমরা একটা প্রতিতুলনা করতে পারি, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না ইরান হচ্ছে সেই দেশ, সে গালফ ওয়ারটা টেনেছিল কিন্তু 8 বছর পর্যন্ত, এবং চরম বৈরী পরিস্থিতির মধ্যে করতে করতে আজকে এখানে টিকে আছে। তো কাজেই প্রলং হওয়ার সবগুলো ইন্ডিকেশন আছে। এবার পাকিস্তানের দিকে তাকায়, আসিম মুনির যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করছেন, এবং আমরা যখন জানি যে পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে, তো সেই জায়গাতে
ইরানকে কনভিন্স করা বা ইরানকে রাজি করানো, যুদ্ধ যেমন আছে, রাজি করানোর জন্য কিন্তু নানানমুখী তৎপরতা আছে, এটা ভুলে গেলে চলবে না। এখন পাকিস্তানের আর্মি চিফ তার সাথে কথা বলতে গেছেন, আলোচনায় গেছেন, এটিই কিন্তু দেখার আছে যে শেষ পর্যন্ত কতটা মানে এতে ফল দিবে। কারণ একটু আগে উনি বললেন যে ইউরোপিয়ানদের, আমরা যেটা দেখতে পাচ্ছি কনক্রিট ডেভেলপমেন্টটা হচ্ছে ইউরোপের দিক থেকে, যে তারা ইরানিয়ান ডেলিগেশনের সাথে আলোচনায় বসে সেই জিনিসটা করবে। এখন কথা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে যে আমাকে যদি বলেন, আমার ব্যক্তিগত অভিমত, সংঘাতের মাত্রাটা প্রতিনিয়ত বাড়তে থাকবে, সংঘাত বলুন যুদ্ধ বলুন, এবং নেগোসিয়েশনে যে কথাটা আমরা বলছি বা আশা করছি, অবশ্যই আমরা আশা করি এবং আমরা সেটা আশা করতেই থাকবো, কারণ আমরা তো শান্তি চাই, যুদ্ধ চাই না। এই নেগোসিয়েশন কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ শেষ হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় কি নেগোসিয়েশনটা লম্বা সময় ধরে চলতে পারে। এখন পাকিস্তানের সাথে যে নেগোসিয়েশনের কথা আপনি বলছেন, সেই নেগোসিয়েশনের একটা বড় অংশ হচ্ছে ইরানকে এঙ্গেজ করা না করা নিয়ে। আর তার পাকিস্তানে আপনি হামলা করবেন, সেটা কিন্তু আরও পরের বিষয়। আপনাকে যে যুদ্ধে আপনি জড়িয়ে গেছেন সেখানে তো আপনাকে সেটেল ডাউন করতে হবে, এবং সেটা আপনি কতটা টানতে পারছেন, তো সেটা বিষয় আছে। আর সক্ষমতার কথা বলছেন তো নীররঞ্জন বিশ্বাস একটু আগে বলছিলেন যে অর্গানিক তো বটেই। আবার আমরা যদি মিসাইলের কথা বলি, ফার্স্ট প্রোটোটাইপটা পেয়েছিল কি ইরান কিন্তু উত্তর কোরিয়ার কাছ থেকে, এবং একটু আগে যেটা বলছিলাম প্রতি 2 মাস অন্তর অন্তর সে আপনার রিসার্চ করে করে এই জায়গায় আসছে। আরেকটা বিষয়, ইসলামী বিপ্লবের পরও আমি একটা লেখায় পড়ছিলাম, তখন গ্র্যাজুয়েট বা ফার্দার স্টাডিজের জন্য বাইরে যেতে চান, দেশের জন্য কাজ করতে চান, এমন একটা অ্যাপিল নিয়ে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন। তখনকার সময় 40,000 আবেদন জমা পড়েছিল যে দেশের সেবায় বৈজ্ঞানিক গবেষণায় পড়াশোনা করবেন, ফার্দার স্টাডিজে যুক্ত থাকবেন। 40,000, তারা দেখে অবাক হয়েছিলেন, খুব কঠোর শর্ত ছিল। সেই 40,000কে স্ক্রিনিং করে 10,000-এ নামিয়ে আনা হয় রিটেনের পরে। তোরা দেখলো 10,000 এখান থেকে কি করে, আমাদের কোটা আছে তো 1200-1400-র মতো, 1,200, পরে সেটা বাড়িয়ে 1,400 করেছিল। 1,400 লোককে সেই সময় ইসলামী বিপ্লবের পরপর 2 বছরের মাথায় নির্বাচিত করা হয়। এই 1,400 সায়েন্স গ্র্যাজুয়েটের ম্যাক্সিমামকে বাইরে পাঠানো হয়, এবং তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক একটা অংশকে পাঠানো হয়েছিল একটা পাবলিক ইউনিভার্সিটি, নাম শুনল ইউনিভার্সিটি অফ ট্রিস্টে বলে, ইটালিতে। এবং ইটালির ইউনিভার্সিটি অফ ট্রিস্টে হচ্ছে নিউক্লিয়ার সায়েন্সে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়। তো ইরানের সক্ষমতা বলতে গেলে আমরা যেটা দেখি কগনিটিভ ন্যানো টেকনোলজিতে 2023-এর হিসাব অনুযায়ী তারা 760টি ইউনিক আইডিয়া জেনারেট করেছে। বলা হচ্ছে মোস্ট প্রবাবলি দে আর দ্য নাম্বার 5 নাও ইন দ্য ওয়ার্ল্ড। কগনিটিভ সায়েন্সে ইরান এতটাই ভালো, এবং তারা স্মার্ট সোলজার, স্মার্ট ফাইটার, হিউম্যানিড এগুলো নিয়ে কাজ করছে। কাজেই ইরানের যে গবেষণাটা, জ্ঞান বিজ্ঞানটা, এটাকে তুচ্ছ করে দেখার উপায় নেই। এই যে অর্গানিক গ্রোথের কথা উনি বলছিলেন, তো দুপক্ষই তো কারো না কারো সাহায্য নিয়েছিল ইরান। কিন্তু ইরানের দিক থেকে অবাক করার বিষয়টা হচ্ছে এত বৈরিতা, এত নিষেধাজ্ঞার পরও সে যেভাবে এগিয়ে গেছে, এটা কিন্তু বিস্ময়ের। এবং এই ইসলামিক রিপাবলিকান গার্ডের টপ লেভেলের অফিসারদের খুন করার পরও দেখা যাচ্ছে থেমে নেই, একই গতিতে তারা আসলে এগিয়ে যাচ্ছে। স্যার, আপনার কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে ইরান এখন পর্যন্ত আমরা একা দেখতে পাচ্ছি। পুতিন বলছেন যে ইরান তাদের কাছে এখনো সাহায্য চায়নি। মিত্র যারা আছে, চীন কিছুটা বার্তা দিয়েছে। এই যে বন্ধু প্রতিম যে শক্তিগুলো আছে ইরানের, এই শক্তিগুলোকে কাজে লাগার সুযোগ তো নিশ্চয়ই আছে। আমেরিকা যদি একেবারে ঘোষণা দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ইরানের এই সাহায্যগুলো নেবার সুযোগ কতটুকু আছে? ধন্যবাদ। আসলে মানে আপাত দৃষ্টিতে একটু ডিফিকাল্ট মনে হয় ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আমরা সামরিক সহযোগিতা ইরানের সবসময় দেখেছি, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে, একটা সময় নর্থ কোরিয়ার কাছ থেকে, এবং জ্ঞান বিজ্ঞানের কথা যেটা ভাই বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইরানের এক ধরনের সেলফ ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা ইরানের সহযোগী শক্তি যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে দেখি, আঞ্চলিক পর্যায়ের ক্ষেত্রে সিরিয়াকে নিউট্রালাইজ করা হয়েছে, হেজবুল্লাহকে অনেকখানি নিউট্রালাইজ করা হয়েছে, বা আমরা নন স্টেট অ্যাক্টরদের যে সহযোগিতার কথা বলি তাদের একটা মাত্রা রয়েছে। তারা আসলে রাষ্ট্রীয় শক্তি হিসেবে যদি আমরা তার বিপরীতে চিন্তা করি হচ্ছে যে ইউনাইটেড স্টেটসের কথা বা ইউরোপিয়ান পাওয়ারগুলোর কথা, তো সেই তুলনায় এটা একটু কম হয়ে যায়। রাশিয়ার কনটেক্সটে এখন পর্যন্ত অনেক সময় মনে হয় যে একজন অ্যানালিস্ট হিসেবে যে রাশিয়ার ভূমিকা ভবিষ্যতে কী হবে যদি এখানে ইউনাইটেড স্টেটস যুক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে কোল্ড ওয়ারের সময় যখন একটা বাইপোলার রাইভেলরি ছিল,
ওই কনটেক্সটেও কিন্তু আমরা দেখেছি, ফর এক্সাম্পল যেমন আপনি যদি ভিয়েতনামের এক্সাম্পল আনেন বা কোরিয়ার এক্সাম্পল আনেন, সেই জায়গাগুলোতে ইউএস এগ্রেশনের এগেনস্টে রাশিয়া সরাসরি কতখানি যুক্ত ছিল, বা আফগানিস্তানে যখন রাশিয়া ইন্টারভিন করলো, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, তখন ইউনাইটেড স্টেটস সেখানে কিভাবে ইন্টারভিন করেছিল, সরাসরি না, কিন্তু আমরা জানি যে বিভিন্ন প্রক্সি ফোর্সেস তৈরি করে, মুজাহিদিন তৈরি করে, এই সৃষ্টিগুলো আমাদের জানা আছে। মানে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বা বর্তমানে রাশিয়ান ফেডারেশন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি একটা কনফ্লিক্টে এঙ্গেজ হওয়ার হিস্ট্রি আমাদের কিন্তু মানে 20th সেঞ্চুরি বলি বা 21st সেঞ্চুরি বলি সেরকম নাই। সুতরাং একটা বিষয় হয়ে যায় যে সিরিয়ার মতো একটা প্রক্সি ওয়ার গ্রাউন্ড তৈরি হয় কিনা, অর্থাৎ ইরানকে আরও বেশি সহায়তা আমরা তার যে মিত্র শক্তিগুলোর কথা চিন্তা করছি বা বিশেষ করে রাশিয়ার কথা চিন্তা করছি, বা আমরা জানি না আর কি, হাইপোথেটিক্যালি যদি বলতে হয় যে ঠিক আছে আরও বেশি টেকনোলজি যদি রাশিয়া তুরস্কের সাথেও ম্যানেজ করতে পারে, যেটা নিয়ে আমরা বিরতির সময় কথা বলছিলাম যে তুরস্কের ভূমিকাটা কিন্তু এখনও বোঝা মুশকিল, এবং সিরিয়াতেও কিন্তু তুরস্ক বহুদিন পর্যন্ত তার অবস্থান, সে কি আসাদপন্থী নাকি আসাদের বিপরীতে যে দলগুলো রয়েছে সেই পন্থী, সেটা বোঝা মুশকিল ছিল। সুতরাং ইরানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে, বা ইরান যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে এক ধরনের নেগোসিয়েশন, ডিপ্লোমেসি এবং ওয়ারের সিজফায়ারের মাধ্যমে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য ইন্টারন্যাশনাল অথরিটির কাছে রিকোয়েস্ট করা, বা আগামীকাল যেই নেগোসিয়েশনের কথা আমরা শুনছি ইউরোপিয়ান পাওয়ারদের সাথে, সেখানেও বিষয়টা হয়তো ইরানের জন্য এটাই বেশি হবে। কিন্তু ইরান হয়তো বা তার মতো করে চেষ্টা করছে যে ভবিষ্যতে যদি সামরিক শক্তির প্রয়োজনীয়তা হয় তাহলে কে আসলে সবচেয়ে বেশি এগিয়ে আসবে। আমরা কি রাশিয়ার কথা চিন্তা করতে পারি? রাশিয়া নিজে এখন এঙ্গেজড ইউক্রেনে, রাশিয়ার একটা বড় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স রয়েছে নেটোর এগেনস্টে, এক ধরনের কাউন্টার কন্টেনমেন্ট যেটাকে আমরা বলি, সেটা ইউরোপিয়ান ফ্রন্টিয়ারে। কিন্তু রাশিয়া এটা নিয়েও অনেক বেশি কনসার্ন, কারণ মিডল ইস্টে রাশিয়ার সবচাইতে বড় সহায়ক শক্তি হচ্ছে ইরান। সিরিয়ার পরে এটা একটা বড় ব্লোব্যাক ছিল, এটা রাশিয়া ইরান অ্যালায়েন্সের কনটেক্সটে একটা বড় ব্লোব্যাক ছিল। সেটা কি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে সংঘর্ষটাকে এক পর্যায়ে থামানো, তার পরবর্তীতে কি করা যায়। থামানোর জন্য এক ধরনের যে সেলফ ডিফেন্স ফোর্স বা এক ধরনের কোয়ারসিভ প্রেশার দেওয়া, যেটা পুতিন তার স্টেটমেন্টে বলার চেষ্টা করেছে যে এখানে ফার্দার এসকেলেশনের উচিত হবে না বা এই জায়গাগুলো, কিন্তু যখন প্রয়োজন হবে একদম সামরিক শক্তি নিয়ে পাশে দাঁড়ানোর, সেই জায়গাটায় আমরা যেরকম করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পাশে দেখছি, ঠিক একইভাবে রাশিয়াকে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না যে ইরানের পাশে আমরা দেখতে পাচ্ছি। একদম। জনাব রাহিদ এজাজ, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিষয়ে যখন কথা আসে তখন ট্রাম্প বলছেন যে আমি এটা করতেও পারি নাও করতে পারি, ওনার অবস্থানটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, এবং সেখানে কিছু শর্তের কথা বলছেন যে যদি কিছু শর্ত ইরান মেনে চলে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি যদি বাতিল করে, তাহলে ট্রাম্প হচ্ছে হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে আবার ইরান বলছে যে হোয়াইট হাউসের দরজায় তারা হচ্ছে ঝুঁকবে না। আমেরিকার অবস্থানটা আপনার কাছে একটু যদি জানতে চাই। একটা হলো তো কিছুটা রিপিট হবে, আর কিছু আবার নতুন করে যেটা বলতে চাই যে ট্রাম্পের যে কথাটা আপনি বলছিলেন একদম ঠিক, যে ইনিশিয়ালি যেভাবে মনে হচ্ছিল যে খুব ডিসাইসিভ কিছু করবে, এবং যখন আপনার কানাডাতে G7 সামিটটা কাটেল করে খুব হারিডলি চলে আসে, তখন মনে হচ্ছে যে খুব এমিনেন্ট যে আমেরিকানরা বোধ হয় অ্যাকশনে চলে যাবে, ওরকম মনে হচ্ছিল। আমি এটা বলছি মঙ্গলবারের কথা, দেন সিচুয়েশনের রুমের কথা তো একটু আগে বললাম। কিন্তু এটা বলে, এবং ট্রুথ সোশ্যাল একদিন আগে যেরকম মনে হচ্ছিল কোনো আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলল, আবার বলছিল উনি রিভিজিট করছে ইরান অ্যাটাকের প্রসঙ্গটা। তার মানে কি সর্ট অফ একটা অসিলেটিং মুড দেখছি ট্রাম্পের মধ্যে, খুব কনসিস্টেন্ট না কিন্তু। এবং এই কনসিস্টেন্ট না হওয়ার পেছনে তো কারণেই আছে, কারণ তুলসী গ্যাবনা তার ক্লোজ যে কোয়ার্টার তার মধ্যে বিলং করেন হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড যখন বলেন যে ইরান নিউক্লিয়ার আর্সেনালের দিকে যাচ্ছে না, এটা মার্চের স্টে, তো এখানে তো তুলসী গ্যাবার্ড কি বলছেন না বলছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তখন মনে হচ্ছিল তাকে কাউন্টার করে ট্রাম্প বলল সে কি বলছে না বলছে তার দিকে শোনার সুযোগ নাই, আমি যেটা করব বলছি করবই। তারপর আপনি যে শর্তর কথা বলছেন, আমরা ইউরোপের রিপিটেশনের জায়গায় আবার ইউরোপের প্রসঙ্গটা এসে যায়। সে বলছে যে কিছু শর্তের কথা, আপনি যেটা বলছেন যে পরমাণু অস্ত্র পাওয়া না পাওয়া, দেখেন এটা পুরো জিনিসটা হচ্ছে, এটা একটা কার্ড, আপনার পারমাণবিক অস্ত্রের বিষয়টা, পুরো বিষয়টা হচ্ছে দিন শেষে একটা পলিটিক্স এবং এই জিনিসটা চেঞ্জ করে ফেলা। তো সেই জায়গাতে একদিকে ইরান বলছে সে আমেরিকা ওয়াশিংটনের দরজায় করা নাড়বে না, ট্রাম্প কিছু শর্ত দিচ্ছে। এই সিচুয়েশনেই কিন্তু আমরা ভ্লাদিমির পুতিন বা ইউরোপিয়ান ডেলিগেশনের সাথে নেগোসিয়েশনের কথা বলছি। আর
অন্যান্য যে কোনো সময়ের তুলনায় যখন খোদ রিপাবলিকান শিবিরে দ্বিধাবিভক্ত হয়ে যান আরেকটা যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, এবং যখন স্টিভ ব্যারনের মতো ওয়ান অফ দ্য ফর্মার সিনিয়র অ্যাডভাইজার অফ ট্রাম্প বলে বসেন যে আমরা সেখানে যেতে চাই না, আমরা সেখানে গেলে পুরো আমেরিকাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, আরেকটা ইরাক দেখতে চায় না। আচ্ছা, তিনটা বাক্যই কিন্তু খুবই সিগনিফিকেন্ট। মানে স্টিভ ব্যানন ইরাকের সাথে এখানে ইরানের সিচুয়েশনটাকে মিলাচ্ছে, এবং প্রত্যেকটা যুদ্ধ দেখুন, সেটা ইরাক ওয়ার বলুন বা ওয়ার অন টেরর এই আফগানিস্তান বলুন, হান্টিং লাদেন বলুন। আমি 3 দিন আগে আবার সে নেটফ্লিক্সের বিখ্যাত যে দ্য গ্রেট ম্যানহান্ট ওসামা বিন লাদেন দেখছিলাম। একটু ভালো করে যদি ধরেন আমরা দেখি, তখন মনে হবে একটা স্ক্রিপ্টিং, এত দুর্দান্ত একটা ছবির মতো। এটা কিন্তু ঠিক ডকুমেন্টারি বা লাইভ ডকু কোনো কিছু মনে হয় না। তার মানে স্ক্রিপ্টগুলো এমন তৈরি করা, আর আমাদের হয় কি দেখতে দেখতে বা দেখতে শুনতে পড়তে গিয়ে একটা সময় চিন্তাগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল হয়। তখন মনে হচ্ছিল যেভাবে সিচুয়েশন রুমে গো গেট হিম ওবামা যখন বলেন, বা যেভাবে পুরো জিনিসটা আসছিল, মনে হচ্ছে যে অ্যাবোটাবাদে তাকে একেবারে বিচ্ছিন্ন করে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল যাতে সে মুভ করতে না পারে। তো একই রকম মনে হচ্ছিল কদিন আগে, নিশ্চয় আপনার কাছে আমার কথা মনে হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে খামেনিকে এলিমিনেট করে ফেলবে, কিন্তু সেটা হয়নি। তো কাজে বললাম এগুলো যুদ্ধের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কৌশল, অস্ত্র, নানান কিছু আছে। এখন সেই জায়গাতে ইরান তার সেলফ ডিফেন্সের জায়গায় যা করছে, আমি তো শুরুতেই বলেছি যে হাসপাতালের যে বিষয়টা সেটা আমাদেরকে ভাবাবেই। কাজেই এই নেগোসিয়েশনের কথা যেটা বলছে, সেটা দেখতেও কিন্তু আমাদের কিন্তু ওয়েট করতে হবে। স্যার, আপনার কাছে একেবারে শেষ, যদি যুদ্ধ শুরুই হয়ে যায়, পরিণতিটা আসলে কি দাঁড়াবে? ইরান ইসরায়েল এই যুদ্ধটা আসলে বৈশ্বিক রাজনীতি বা আঞ্চলিক রাজনীতিতে কেমন প্রভাব রাখতে পারে, যদি ছোট করে আপনি একের অধিক কল্পনা বা চিত্রকল্প চিন্তা করতে পারেন। একটা হচ্ছে যে এই যুদ্ধটা আরো দীর্ঘায়িত হলো, বা রাশিয়া ইউক্রেন যেরকম করে এক ধরনের লো ইন্টেন্সিটি প্রোট্রেক্টেড ওয়ারফেয়ার বলছি, এই জায়গাটাতে এখনো মনে হচ্ছে যে ইন্টেন্সিটি ইজ রিলেটিভলি হায়ার। এই ইন্টেন্সিটি আরও বাড়তে পারে রেজিম চেঞ্জ যদি আলটিমেট লক্ষ্য হয় সেটা হওয়ার আগ পর্যন্ত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তাহলে সেখানে ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের এঙ্গেজমেন্ট কেমন হবে? ইউএসএ প্রত্যক্ষভাবে, ইরানের পক্ষে অন্য কেউ কি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে? সো প্রক্সি ওয়ার হচ্ছে আরেকটা সম্ভাবনা সেই জায়গাটাতে। তৃতীয় বিষয়টা হচ্ছে যেটা মনে হয় যে একটা সিজফায়ারের মধ্য দিয়ে যদি একটা শুভবুদ্ধির উদয়ের মধ্য দিয়ে যুদ্ধটা শেষ হয়, তারপরেও ইরানের জন্য একটা বড় সমস্যা বা যেটা সবসময় থাকবে, সেটা হচ্ছে যে ইরান তার নিউক্লিয়ার রিসোর্সেস নিয়ে কী ধরনের অ্যারেঞ্জমেন্টে যেতে চাইছে বা যাচ্ছে, বা কতক্ষণ পর্যন্ত ওয়েস্টার্ন কাউন্টার পার্টস ইনক্লুডিং ইসরায়েল মনে করছে যে ইরান একেবারেই নিউক্লিয়ার ওয়েপেনের দ্বারা মানে ওই ধরনের রিস্কি একটা কান্ট্রি না। এটা অর্জন না হওয়া পর্যন্ত এই বেল্ট মিডল ইস্টে আমরা সবসময় এই কনফ্লিক্টটাকে দেখতে পাবো। তাই অনেক সময় একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল রিলেশনসে আমরা বলি, সেটা হচ্ছে যে কোন সময়টাতে যুদ্ধ শান্তির থেকে বেটার। অনেকের কাছে যারা এই সংঘর্ষকে বা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছেন, তারা মনে করছেন যে এই সময়ে যুদ্ধ শান্তি থেকে বেটার, কারণ যুদ্ধের মাধ্যমে হয়তোবা একটা আলটিমেট সলিউশনে আসা সম্ভব হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রাইসটা পে করে সাধারণ জনগণ, দুই পক্ষেই। বিশেষ করে আমরা ইরানের ক্ষেত্রে দেখছি, এবং এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, যেটা আমরা গাজাতে দেখেছি জেনোসাইডাল ওয়ার, সেরকমই একটা বিষয় হয়তোবা এখানে আমরা দেখব। সো রিয়েল পলিটিকের কাছে হিউম্যানিটি সবসময় মার খেয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা চাই খুব দ্রুত আসলে একটা সমাধান হয়ে যাক। গোটা বিশ্বের কেউই আসলে চায় না যে যুদ্ধ, সামনে পৃথিবী আর কোনো যুদ্ধ দেখুক। সেখান থেকে সেই প্রত্যাশা রেখে আজকে আয়োজন এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই। যেখান থেকে বিদায় নিয়েছি, ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।